হ্যালো এভরিওয়ান, আমাদের দশম অধ্যায়ের লেকচার 4-এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আলোচনা করছিলাম আদর্শ গ্যাস নিয়ে, এবং আদর্শ গ্যাসের প্রথম অংশে আমরা আগের দিনের অর্থাৎ লেকচার 3-এর যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোকে একটু রিক্যাপ করে তারপর আমরা আমাদের নতুন লেকচারে প্রবেশ করব। তো আমরা যেখানে আলোচনা করছিলাম যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যেই চাপ আছে সেই চাপের সাথে আমাদের গতিশক্তির কি সম্পর্ক হবে। তো সেখানে যদি আমাদের এই চাপটা হয় হচ্ছে একক আয়তনে চাপের পরিমাণ, তাহলে পি ইজ ইকাল টু 2/3 অফ ই। এই ইটা আসলে কি? এই ইটা কিন্তু স্থিতি শক্তি না। এই ইটা হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার গতিশক্তিকে আমরা শুধুমাত্র কাউন্ট যদি করি, তাহলে সেখানে পি ইজ ইকাল টু 2/3 অফ ই। তো যদি আমাদের সেটা একক আয়তন না হয়ে ভি আয়তন হয়, তাহলে নিশ্চয়ই গতিশক্তির পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে একক আয়তনের জন্য 2/3 অফ ই হইলে, তাহলে বহু আয়তনের জন্য কি হবে? শুধুমাত্র সেই আয়তনটা গুণ দিব আমরা। তার মানে পিভি ইজ ইকাল টু 2/3 অফ ই। আমরা আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে গতিশক্তি শুধুমাত্র চেঞ্জ হবে কখন বলতো? চাপ চেঞ্জ হইলে কি গতিশক্তি সেভাবে চেঞ্জ হবে? বা আয়তন চেঞ্জ হলে কি গতিশক্তি চেঞ্জ হবে? বলতে পারবো? ই ই চেঞ্জ হয় কোন রাশির চেঞ্জের জন্য মেনলি? সিমিয়াত, ইসমাইল, ইটা চেঞ্জ হয়, কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হয় কোন রাশির চেঞ্জের জন্য? বলতে পারো? ইটা চেঞ্জ হবে তখনই যখন তাপমাত্রা চেঞ্জ হবে, রাইট? ই কখন চেঞ্জ হবে? জি ভাই টেম্পারেচার বলেন। চেঞ্জ হইলে। তাহলে টেম্পারেচার যদি না চেঞ্জ হয়, টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তাহলে কি হবে? টেম্পারেচার যদি না চেঞ্জ হয়, তাহলে চাপ বাড়াইলে আয়তন চেঞ্জ হবে, কিন্তু এই 2/3 অফ ই কিন্তু কনস্ট্যান্টই থাকবে। কথা কি জি। বুঝতে পারছো? মানে যতক্ষণ তুমি টেম্পারেচার না বাড়াচ্ছ ততক্ষণ কিন্তু সেখানে ই এর মান বের হবে না। তাহলে তুমি ধরো সমুষ্ণ একটা প্রক্রিয়া করতেছো। সমুষ্ণ মানে কি? সেখানে টেম্পারেচার কোনো মানে আইসোথার্মাল একটা প্রসেস করতেছো, যেখানে কি কোনো ধরনের তাপমাত্রার বৃদ্ধি ঘটতেছে না। তাহলে তাপমাত্রার বৃদ্ধি না ঘটলে কি হবে? পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। এটাই আমরা পরবর্তীতে আসলে ডেরাইভ করব, পরবর্তীতে এখন আমাদের যে অংশ সেখানে আমরা ডেরাইভ করব আর কি। তাহলে পিভি ইজ ইকাল টু তখন কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ পি বাড়াইলে তখন ভি কমবে, পি বাড়াইলে ভি কমবে, কিন্তু গতিশক্তির কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। গতিশক্তির কেবলমাত্র চেঞ্জেস আসবে কখন? যখন আমি টেম্পারেচার চেঞ্জ করব। ঠিক আছে? তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এবং তার পরবর্তীতে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা গতিশক্তির একটা সূত্র শিখছিলাম। সেটা হচ্ছে ই ইজ ইকাল টু 3/2 অফ আর টি, 3/2 অফ আর টি। তাহলে আমরা শিখছিলাম কোন একটা গ্যাসের ক্ষেত্রে আমাকে যদি গতিশক্তি বের করতে বলে, এটা কিসের গতিশক্তি ছিল? এটা কিন্তু এক মোল অণুর, কোন একটা গ্যাসের ক্ষেত্রে এক মোল অণুর গতিশক্তি ছিল। তাহলে এই এক মোল অণুর যে গতিশক্তি, সেই এক মোল অণুর যে গতিশক্তি, সেই গতিশক্তিটা ডিপেন্ড করতেছিল কার উপরে? শুধুমাত্র টেম্পারেচারের উপরে। এখানে কিন্তু আর কোনো নিয়ামক দরকার নাই, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে যে ওই গ্যাসের গতিশক্তি কত হবে। এবং তাহলে আমাদের জাস্ট যদি বলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল অক্সিজেন অণুর গতিশক্তি কত, আমরা জাস্ট কি বসাবো? টি এর জায়গায় 273+10, কাহিনী শেষ। আর আমরা বলছিলাম যখন এটা 1 মোল না হয়ে শুধুমাত্র একটা অণুর হবে, তখন সেখানে আমাদের ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। ধ্রুবকটা চেঞ্জ হয়েছে কি হবে? 3/2 অফ কেটি। এই কেটাকে আমরা কি বলছিলাম? এই কেটাকে আমরা বলছিলাম কি? বোল্টজম্যান ধ্রুবক। এবং এই বোল্টজম্যান ধ্রুবক সমান সমান কি? আর/এন এ। অর্থাৎ আর মানে কি ছিল? মোলার গ্যাস ধ্রুবক। আর এন এ মানে কি ছিল? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মোলার গ্যাস ধ্রুবককে যখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিব, তখনই আমরা কি পাবো? বোল্টজম্যান ধ্রুবক পাবো। তাহলে বোল্টজম্যান ধ্রুবকের মান কত হবে? খুবই সোজা। সেটা কি? 8.314 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমি ভাগ দিব।
তাহলে এই ছিল আমাদের একটা অণুর ক্ষেত্রেও আমরা গতিশক্তি নির্ণয় করতে পারি, এক মোল অণুর ক্ষেত্রেও আমরা গতিশক্তি নির্ণয় করতে পারি, এবং গতিশক্তি কেবলমাত্র ডিপেন্ড করবে কার উপরে? টেম্পারেচারের উপরে। এরপর আমরা শিখছিলাম আমাদের সিআরএমএস এর বেগের সূত্র, এবং আমরা বলছিলাম সিআরএমএস বেগের সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে √3r/t ভাগ এম। এবং এই যে √3r/t ভাগ এম, এই সূত্রটা দিয়েই আমাদের প্রায় 40% সিকিউ এর গ নাম্বার কভার হবে। তাহলে গ নাম্বারের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশ, সেটা হচ্ছে গ্যাসের সিআরএমএস বেগ বের করা। সিআরএমএস বেগ মানে কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করা। তার মানে হচ্ছে গ্যাসের ওই যে গড় বা কি জানো বলে, বর্গবেগের বর্গমূল না এরকম সামথিং বাংলায় বলে আর কি। তো সেটা আসলে বের করা। তাহলে সিআরএমএস বেগ বের করার সূত্র কি ডেরাইভ করছিলাম আমরা? √3r/t ভাগ এম। এবং এখানে আমরা ইম্পর্টেন্টলি বলছিলাম যে এম এর যেই ভ্যালু, যেহেতু আমাদের এসআই এককে বের করতে হবে, বা সিআরএমএস এর বেগের মানটা কত হবে? তোমার হচ্ছে সিআরএমএস এর বেগের মানটা মিটার পার সেকেন্ডে বের হবে। তাহলে আমাদের আর এর ভ্যালুটাও এসআই এককে দিতে হবে, টি এর ভ্যালুটাও এসআই এককে দিতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মানুষজন ভুল করে, সেটা হচ্ছে এম এর যে ভ্যালু, সেই এম এর ভ্যালুটা দিতে হবে হচ্ছে কেজিতে। ঠিক আছে? তাহলে আমাকে যদি বলা হয় 2 গ্রাম অক্সিজেনের সিআরএমএস বেগ কত, তাহলে সেই, সরি, অক্সিজেনের সিআরএমএস বেগ কত, তাহলে এম মানে কি হবে? আণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আণবিক ভর কত হবে? 16 × 10⁻³ কেজি, অর্থাৎ গ্রামকে কেজিতে রূপান্তর করে নিতে হবে। যদি না করি তাহলে আমাদের সিআরএমএস বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ছিল। এখন আসো আমাদের রিক্যাপ করা শেষ। এখন আমরা আদর্শ গ্যাসের সূত্রটা ডেরাইভ করি। তো আদর্শ গ্যাসের সূত্রটা ডেরাইভ করা খুব কঠিন কাজ না। আমরা অলরেডি আলোচনা করছিলাম আমাদের একটা মাদার সূত্র আছে। তাহলে সেই মাদার সূত্রটা কি ছিল বলো দেখি? মাদার সূত্রটা ছিল হচ্ছে পিভি ইজ ইকাল টু 1/3 অফ mnc², রাইট? এরকম ছিল না? তাহলে এখন আমাদের বলো দেখি, এম এন সমান সমান আমরা বলতে পারি কি? এম যদি হয় একটা গ্যাসের অণু ভর, এম যদি হয় একটা গ্যাসের অণুর ভর, এন যদি হয় টোটাল অণুর সংখ্যা, তাহলে এম এন ইজ ইকাল টু কি হবে? পুরো গ্যাসের ভর। বলতে পারি? বলতে পারি না? মরি থাকা যাবে না। মরি থাকলে ধরো সেই ক্লাসটাও মরি যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে জীবন্ত অবস্থায় থাকতে হবে। তাহলে আমরা কি বলতে পারি না, এম এন ইজ ইকাল টু বড় হাতের এম, অর্থাৎ টোটাল গ্যাসের ভর হবে হচ্ছে একটা অণুর গ্যাসের ভর ইনটু যে কয়টা অণু আছে। তাহলে সেখান থেকে আমরা যদি লিখি, তাহলে আমাদের কি হবে? 1/3 অফ mc² পিভি ইজ ইকাল টু, তাহলে পিভি ইজ ইকাল টু 1/3 অফ mc²। তাহলে সেটাকে আমরা আবার কি লিখতে পারি? যে পিভি ইজ ইকাল টু আমাদের কত হবে? আমরা যদি ½ mc² রূপান্তর করতে চাই, অর্থাৎ গতিশক্তির সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আমাদের এখানে কত থাকবে? 2/3। আমরা জাস্ট ½ mc² এই পার্টটা তৈরি করতে চাচ্ছিলাম। তাহলে দেখো ½ mc² মানেটা কি? ½ mc² মানে হচ্ছে গতিশক্তি, রাইট? হ্যাঁ ভাইয়া। ভর ইন্টু বেগের স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি পিভি ইজ ইকাল টু 2/3 অফ এটাও আমরা আগের যদিও ডেরাইভ করছিলাম। তাহলে এখন দেখেন, আমাদের যদি বয়েলের সূত্র আমরা ডেরাইভ করতে চাই, তাহলে বয়েলের সূত্রতে কি কনস্ট্যান্ট থাকে? বয়েলের সূত্রে কোনটা কনস্ট্যান্ট থাকে? আয়তন কনস্ট্যান্ট থাকে, চাপ কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। কোনটা কনস্ট্যান্ট থাকে? আয়তন। এই, বয়েলের সূত্রে আয়তন কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার। বয়েলের সূত্রে টি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। কি কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। বয়েলের সূত্রে থাকে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট। চার্লসের সূত্রে থাকে কি? চাপ কনস্ট্যান্ট। ঠিক আছে? আর চাপীয় সূত্রে কি কনস্ট্যান্ট থাকে? আয়তন কনস্ট্যান্ট থাকে। বুঝছো কি বললাম? বয়েলের সূত্রে থাকে টি কনস্ট্যান্ট, চার্লসের সূত্রে থাকে পি কনস্ট্যান্ট, আর চাপীয় সূত্রে থাকে ভি কনস্ট্যান্ট। তাহলে বয়েলের সূত্র অনুসারে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে
গতিশক্তিও কি কনস্ট্যান্ট থাকবে না? কেননা গতিশক্তি টোটালি ডিপেন্ডস আপন অনলি দ্য টেম্পারেচার অফ দ্যাট পার্টিকুলার গ্যাস। তাহলে আমরা বলতে পারি পিভি সমান সমান কি কনস্ট্যান্ট। তাহলে পিভি সমান সমান যদি কনস্ট্যান্ট হয়, বা পিভি ইজিক্যাল টু ধরো কে বসাই দিলা, বা যে কোনো একটা কনস্ট্যান্ট বসাই দিলা আর কি, তাহলে আমরা বলতে পারি কি যে পিভি ভেরিজাস মানে এই পিভি, তাহলে পি ভেরিজাস 1/v আমরা লিখতে পারবো। কথা কি বুঝতে পারছো? পিভি ইজিক্যাল টু 2/3 অফ ই ছিল, তাহলে এই ই যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে পিভি ভেরিজাস কে, তাহলে আমরা কি বলতে পারি পি ভেরিজাস 1/v। এটাই দেখো বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র আমরা এখান থেকে ডেরাইভ করতে পারি। আবার আমাদের যদি এখন বলে যে চাপীয় সূত্র ডেরাইভ করো, অথবা চার্লস, আচ্ছা চার্লসের সূত্র ডেরাইভ করো, তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? চার্লসের সূত্র অনুসারে এইখানে যদি আমরা একটুখানি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে কি আছে, তোমার হচ্ছে গতিশক্তির সাথে সম্পর্ক আছে। এখন গতিশক্তি ইজিক্যালটা আবার আমরা কি লিখতে পারি যে ই ভেরিজাস টি, অর্থাৎ গতিশক্তি ডিপেন্ড করে কার উপরে? টেম্পারেচারের সমানুপাতিক গতিশক্তি। তাহলে ই ইজিক্যালটা আমরা কি লিখতে পারি কেটি। তাহলে এখানে আমরা পিভি ইজিক্যালটা কি লিখতে পারবো তখন? 2/3 অফ কেটি। গতিশক্তির সাথে টেম্পারেচারের সম্পর্ক বের করলাম। এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করি চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে? কোনটা কনস্ট্যান্ট রাখবো? চাপকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে চাপকে যদি তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে তোমার এখানে কি হচ্ছে ভি ভেরিজাস টি, এরকম একটা ফর্মুলা বের হয়ে যাচ্ছে না? বাকি সবগুলো সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি চার্লসের সূত্র প্রমাণ করতে পারি। আবার আমাকে যদি বলে চাপীয় সূত্র, তাহলে এই পার্টিকুলার সূত্র থেকেই চাপীয় সূত্রের ক্ষেত্রে কে কনস্ট্যান্ট থাকবে? চাপীয় সূত্রের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে হচ্ছে পি। তাহলে পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকেই লিখতে পারি যে ভি ভেরিজাস টি। তাহলে এখান থেকে চাপীয় সূত্রও আমরা বের করতে পারি। তাহলে মেন কথা হচ্ছে এই পিভি ইজিক্যাল টু 1/3 অফ এম এন সি স্কোয়ার, আর 2 নাম্বার হচ্ছে গতিশক্তি শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। এই দুইটা অ্যানালজি দিয়ে আমরা আদর্শ গ্যাসের মানে আদর্শ গ্যাসের সূত্রসমূহ কি করতে পারি? প্রুফ করতে পারি। তাহলে পারা যাবে? চাপের সূত্রে আয়তন কনস্ট্যান্ট না? বলো। চাপের সূত্রে আয়তন কনস্ট্যান্ট না? চা আচ্ছা চাপীয়, সরি সরি সরি, চাপীয় সূত্রে আয়তন কনস্ট্যান্ট, ভুল লিখছি, ভি কনস্ট্যান্ট হবে, তাই না? তাহলে এখানে পি হবে, পি ভেরিজাস, পি ভেরিজাস টি। ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি এভাবে? যে কোনো জায়গা থেকে গ্যাসের গতীয় সূত্র থেকে আদর্শ গ্যাসের সূত্র ডেরাইভ করতে পারি। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আমরা শিখব হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। অর্থাৎ শক্তির সমবিভাজন নীতিটা মানেটা কি? আমরা যখন বলছিলাম যে একটা অণু, সেই অণুটা বেগ প্রাপ্ত হয়ে আছে বা ছোটাছুটি করতেছে, তাহলে এর বেগটা কি একমাত্রিক ছিল, দ্বিমাত্রিক ছিল, নাকি ত্রিমাত্রিক ছিল? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক ছিল। আবার আমরা বলছি যে একটা গ্যাসের অণুগুলোর গতিশক্তির পরিমাণ কত হবে? 3/2 অফ আর টি, এরকম ছিল না? ইজিক্যাল টু, এমন কিছু প্রমাণ করছিলাম না আমরা? জি ভাই। অথবা একটা অণুর ক্ষেত্রে আমরা প্রমাণ করছিলাম ইজিক্যাল টু তোমার 3/2 অফ কেটি। কেটা কি? কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তো এইখানে এইরকম যে আমরা গতিশক্তিগুলো বের করছিলাম, এটা তো একটা মানে পুরোপুরি একটা অণুর 3 এক্সিস বরাবর চলার ক্ষেত্রে গতিশক্তি, মানে মোট গতিশক্তি। এখন আমি যদি পার্টিকুলারলি বের করতে চাই যে তার এক্স এক্সিস বরাবর গতিশক্তি কত, সেটা কি আমরা এখান থেকে বের করতে পারবো? উত্তর হচ্ছে এখনো বের করতে পারবো না। তাহলে এখনো যদি বের করতে না পারি, তাহলে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে গ্যাসের অণুগুলোর আমি গতিশক্তি বের করব, এক্স্যাক্টলি কোন এক্সিস বরাবর তার কতটুকু গতিশক্তি আছে সেটা আমরা বের করব। কথা কি বুঝতে পারছো? তাহলে এই কোন এক্সিস বরাবর পার্টিকুলারলি কতটুকু গতিশক্তি আছে,
যদি মোট গতিশক্তি থেকে সেটাকে বের করতে হয়, তাহলে আমাদের একটা কনসেপ্ট লাগে, যেই কনসেপ্টের নাম হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। আচ্ছা, স্বাধীনতার মাত্রাটা শুধুমাত্র যে আদর্শ গ্যাসেই শিখবা তা না, ডিগ্রি অফ ফ্রিডম আরো অনেক কিছুতে আছে। বুঝছো, ওয়েবের ক্ষেত্রেও ডিগ্রি অফ ফ্রিডম আছে। মানে মেন কথা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আরো অনেক জায়গায় অনেক কনসেপ্টে কাজে লাগে। তো আমরা এখন পার্টিকুলারলি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করব। তো ডিগ্রি অফ ফ্রিডম কি বলতেছে দেখো, ডিগ্রি অফ ফ্রিডম বলতেছে যে কোনো গতিশীল সংস্থা বা সিস্টেম, মানে আমরা ফিজিক্সের ভাষায় যা কিছু আছে সেটাকে কি বলি, সিস্টেম বলি, তাই না? তাহলে সিস্টেমের বস্তুর গতির অবস্থা বা অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশির বা স্থানাঙ্কের প্রয়োজন হয়, তাকে তার স্বাধীনতার মাত্রা বলে। অন্যভাবে কোনো বস্তু স্বাধীনভাবে একত্রে যত প্রকার গতির অধিকারী থাকতে পারে, তাকে ওই বস্তু স্বাধীনতার মাত্রা বলে। এটার বাংলা ভাষায় সহজ মিনিংটা কি? এটা সহজ মিনিংটা হচ্ছে, কোনো একটা গ্যাসের অণু যত ধরনের গতি প্রদর্শন করবে, সেটাই হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম। কোন একটা গ্যাসের অণু যত ধরনের কোন একটা গ্যাসের অণু যত ধরনের মোশন সে প্রদর্শন করবে, যত টাইপের মোশন সে প্রদর্শন করবে, সেটাকেই আমরা বলবো তার ডিগ্রি অফ ফ্রিডম। এখন তাহলে একটা গ্যাসের অণু আসলে কত ধরনের মোশন প্রদর্শন করে? সে মূলত তিন ধরনের মোশন প্রদর্শন করে। একটাকে আমরা বলি হচ্ছে তার রৈখিক গতি, একটাকে আমরা বলি তার আবর্তন গতি, একটাকে তাকে আমরা বলি কম্পন গতি। প্রথম কথা হচ্ছে রৈখিক গতি কি? ধরো একটা গ্যাসের অণু আছে, সিঙ্গেল গ্যাসের অণু আছে। সিঙ্গেল গ্যাসের অণু কেমন? যেমন নিয়ন। নিয়নের গ্যাসের অণু কি একটাই পার্টিকুলারলি শুধুমাত্র একটা পরমাণু দিয়েই তৈরি না? নিয়নের গ্যাসের অণু মানে একটা পরমাণুই কি একটা অণুর মতো আচরণ জি করবে। ভাইয়া। তাহলে জি এইগুলোকে ভাই। আমরা বলি হচ্ছে এক পরমাণু গ্যাস। কি বলি বলো দেখি? এক পারমাণবিক গ্যাস বা এক পরমাণু গ্যাস, ঠিক আছে? তাহলে এক পরমাণু গ্যাস, পারমাণবিক গ্যাস লিখলাম। আচ্ছা নাও, এক পারমাণবিক গ্যাস বা এক পরমাণু গ্যাস। তাহলে এই যে যে এক পরমাণু গ্যাস গুলো আছে, এক পরমাণুক, এক পরমাণুক লিখি যেহেতু আমাদের বইয়ের ভাষায় পরমাণুক, আচ্ছা এক পরমাণু গ্যাস। তাহলে দ্বিপরমাণু গ্যাস কোনগুলো? যেগুলোর দুইটা করে মলিকিউল নিয়ে একটা করে অণু তৈরি করছে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন। এগুলোর ক্ষেত্রে কি হয়েছে? অথবা ক্লোরিন, অথবা নাইট্রোজেন, তাই না? অথবা কার্বন মনোঅক্সাইড, তাই না? কার্বন মনোঅক্সাইড যেমন কি আছে, সিও। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডের মলিকিউল আর একটা অক্সিজেনের মলিকিউল মিলে একটা অণু তৈরি করে। তাহলে এই জাতীয় যেখানে দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো? দ্বিপরমাণু গ্যাসের অণু। যেই গ্যাসের অণুটা তিনটা গ্যাসের পরমাণু দিয়ে গঠিত, তাকে ত্রিপরমাণুক বলবো। যেমন কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ওজোন গ্যাস হতে পারে, তাই না? তাহলে এগুলোর ক্ষেত্রে কি আছে? ত্রিপরমাণুক গ্যাসের অণু। তা চারটা থাকলে চার পরমাণু, চার পরমাণু কেমন? যেমন এমনই চার পরমাণু। আচ্ছা, চার পরমাণুকও হইতে পারে, NO3 হইতে পারে, আবি যাবি অনেক কিছু হইতে পারে। তো তার মধ্যে আবার পাঁচ পরমাণুকও হইতে পারে, CH4, মিথেন গ্যাস, তাই না? সেটা পাঁচটা পরমাণু দিয়ে গঠন করা। তো এইরকম ভাবে আমাদের এক পারমাণবিক এক পরমাণু, দুই দুই পরমাণু, এরকম ত্রিপরমাণু, ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, তার মধ্যে আমরা যদি এখন একটা সিঙ্গেল সিঙ্গেল অণুর কোন একটা গ্যাসের কথা কল্পনা করি, অর্থাৎ এক পরমাণুক একটা গ্যাসের অণু, তার রৈখিক গতি কত ধরনের হইতে পারে? সে এক্স এক্সিস বরাবর যাইতে পারে, সে ওয়াই এক্সিস বরাবর যাইতে পারে, সে আবার জেড এক্সিস বরাবরও যাইতে পারে না? তাহলে তার রৈখিক যেই গতি, সেটা কি তিন এক্সিস বরাবরই সে পরিভ্রমণ করতে পারে? তাহলে তার রৈখিক গতিটা কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। কথা কি বুঝতে পারছো? এই কথা কি বোঝা গেছে? জি ভাই, গেছে। জি আচ্ছা, ভাইয়া। তাহলে এক পরমাণু গ্যাসও তিন এক্সিস বরাবর পরিভ্রমণ করতে পারে। আবার যেটা ধরো দ্বিপরমাণু গ্যাসের অণু, সেগুলো দেখতে কেমন? মোটামুটি এইরকম, এরকম একটা গ্যাসের অণু।
সেটাও কি এক্স এক্সিস বরাবর ট্রাভেল করতে পারবে, ওয়াই এক্সিস বরাবর ট্রাভেল করতে পারবে, জেড এক্সিস বরাবর ট্রাভেল করতে পারবে। থ্রি পরমাণু থাকলে সেটাও কিন্তু সেম, যে তিনটা গ্যাসের অণু আছে তারা এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর পরিভ্রমণ করতেছে। তাহলে আলটিমেটলি আমাদের রৈখিক গতিটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে প্রায় সিমিলার, মানে তিন হয়। তাহলে রৈখিক গতি কয় ধরনের হয়? তিন ধরনের হয়। ঠিক আছে, এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর সে ট্রাভেল করতে পারে। আরেকটা হচ্ছে আবর্তন গতি। আবর্তন মানে কি? রোটেশনাল মোশন। এখন রোটেশনাল মোশনটা কেমন? যেমন ধরেন একটা, এই যে যেই একটা গ্যাসের অণু, সে ধরেন এক্স এক্সিস বরাবর ঘুরতেছে, এটা নিজেই গোলাকার। তাহলে এক্স এক্সিস বরাবর ঘুরলে তার কি কোনো আসলে ধর্মের বা নেচারের কি কোনো চেঞ্জ আসবে? মানে এক্স এক্সিস বরাবর সে বন 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 করে ঘুরছে, তো তার তো মানে চেহারা কি এক্স এক্সিস বরাবর 90 ডিগ্রি ঘুরে গেলেও তার চেহারা কি একই রকম থাকবে না? সে তো গোলাকার, জি জি অর্থাৎ ভাইয়া। তার কোনো চেঞ্জই আসবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ধরেন দ্বিপারমাণবিক একটা গ্যাসের অণু, সেটা কিন্তু এক্স এক্সিস ওয়াই এক্সিস এর সাপেক্ষে মুভ করতে পারে। যেমন তার ধরেন এই সাইডে ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এই পাশে হচ্ছে অক্সিজেন। এই যদি এখন এই এইটা এটা ধরেন এক্স এক্সিস, এটা ধরেন এক্স এক্সিস, তো সে ধরেন এইভাবে মুভ করলো 180 ডিগ্রি মুভ করলো, তাহলে কি হয়ে যাবে? এই পাশে অক্সিজেন আর এই পাশে কার্বন ডাই মানে কার্বনের অণু হয়ে যাবে না? তাহলে একটা দ্বিপারমাণবিক অণু জি কি রোটেশনাল গতি তৈরি করলে তার মধ্যে প্রপার্টিসের চেঞ্জ হয়ে যাচ্ছে, জি ইলেকট্রোনেগেটিভিটির দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই জাতীয় দ্বিপারমাণবিক গ্যাসের অণুর কিন্তু কি হইতে পারে? রোটেশনাল গতি হইতে পারে। সে এই বরাবর একটা গতি দেখাইতে পারে, অথবা সে আরেকটাও গতি দেখাইতে পারে। সেটা হচ্ছে, ধরেন সে তার এক্সিসটাকে আমি কল্পনা করলাম যে তার এক্সিসটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে তার ঘূর্ণনটা ধরেন আমি এই অক্ষের সাপেক্ষে চিন্তা করব। তাহলে তার এখানে ধরেন কার্বনের অণু আর এখানে অক্সিজেনের অণু, তাহলে সে যদি একটু ঘুরে যায়, তাহলে তার দেখতে কেমন হবে? এরকম না? এখানে একাই যদি এরকম দেখতে হয়ে যাবে, কার্বন আর অক্সিজেন, অর্থাৎ জিনিসটা ষাট হয়ে এরকম করে ঘুরে উপরের দিকে উঠে যাবে কার্বনের অণু আর অক্সিজেনের অণু, অথবা নিচের দিকে নেমে কার্বন নিচে আর অক্সিজেন নিচে হয়ে যাবে, মানে মাথা উপর নিচ করতে পারবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তার রোটেশনাল এক্সিস। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ সে কোন একটা এক্সিসকে কল্পনা করে রোটেট করতে পারবে। তাহলে এই আবর্তন গতিও তিন ধরনের হইতে পারে। কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। এক্স এক্সিস বরাবর হইতে পারে, ওয়াই এক্সিস বরাবর হতে পারে, জেড এক্সিস বরাবর হতে পারে। তো যেটা দ্বিপারমাণবিক গ্যাস, সেই দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রোটেশনাল মোশন থাকে দুইটা। কি বললাম বলেন তো? রোটেশনাল মোশন থাকে কয়টা? দুইটা। দুইটা। এর কারণটা কি তিন এক্সিস বরাবর থাকে না কেন? আমরা বললাম যে এই গ্যাসের পার্টিকুলার এই গ্যাসের অণুটার আপনি অনেকভাবে মোশন দিতে পারবেন, রোটেশনাল মোশন দিতে পারেন। একটা হচ্ছে এই মধ্যবিন্দুর সাপেক্ষে এক্সিসের কল্পনা করে, আরেকটা হইতে পারে এইরকম একটা এক্সিস কল্পনা করে, অর্থাৎ এই যে উপর নিচ করে দিবে এরকম একটা এক্সিসের কল্পনা করে। আরেকটা হইতে পারে যেখানে একটা কার্বন ডাই এর অণু আর এখানে একটা অক্সিজেনের অণু আছে, এরা এইভাবে ঘুরতেছে, অর্থাৎ জাস্ট পাক খাচ্ছে। কিন্তু পাক খাইলেও আলটিমেটলি যেহেতু দুইটা গোলাকার, মানে এইটা সহ এখানে পাক খাচ্ছে, বুঝছেন? এটা এরকম 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 করে পাক খাচ্ছে। তাহলে পাক খাইলেও আলটিমেটলি দেখতে এমনই হবে, মানে কোনো আনচেঞ্জ থাকবে। মানে মেন কথা এই বারটা ধরে ধরেন এখানে পাক খাচ্ছে এরকম, তাহলে পাক খাইলে কি হবে? ওই কার্বনের অণুই তো থাকবে আর এখানে তো অক্সিজেনের অণুই থাকবে। তোর নেচার কিন্তু চেঞ্জ হবে না, ঘুরলেও নেচার চেঞ্জ হবে না। এই কারণে এই কার্বন এবং অক্সিজেনের ধরেন এটা কি দ্বিপরমাণুক একটা গ্যাস, তাহলে এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি দেখতে পারবো? দুইটা এক্সিস বরাবর তার আবর্তন গতি বা রোটেশনাল মোশন দেখতে পারবো। আসলে আমরা একটা সিমুলেশন দেখবো, সিমুলেশন দেখলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাক্সিমাম তিন এক্সিস বরাবরই এটা ঘুরতে পারে, তবে দ্বিপারমাণবিক গ্যাস পারে কত এক্সিস বরাবর?
দুই এক্সিস বরাবর। আরেকটা আছে কম্পন গতি। কম্পন গতি কি হইতে পারে? ধরেন একটা গ্যাসের অণু আছে, সেই গ্যাসের অণুর দুই ধরনের কম্পন হইতে পারে। এক, তার সংকোচন হতে পারে, অর্থাৎ গ্যাসের অণু দুইটা কাছাকাছি চলে আসতে পারে। আরেকটা কি, গ্যাসের অণু দুইটা পরস্পর থেকে দূরে সরে যাইতে পারে। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভাইব্রেশনাল মোশন। কথা কি বুঝতে পারছেন? এই, হ্যাঁ, এটা কি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো আমরা মূলত যখন ডিগ্রি অফ ফ্রিডম মাপবো, তাহলে সেই অণুটার কতগুলো মোশন থাকতে পারে সেই সবগুলোর সামিশন করব না? যেমন ধরেন আমি যদি বলি এক পারমাণবিক অণু, তাহলে তার কি কোনো রৈখিক গতি থাকবে? এক পারমাণবিক অণুর কি কোনো কত ধরনের রৈখিক অণু, রৈখিক গতি থাকতে পারে? তিন ধরনেরই থাকতে পারে, রাইট? হ্যাঁ। তাহলে এক পরমাণু অণু যেরকম হিলিয়াম, নিয়ন অথবা আর্গন, এরকম যে গ্যাসগুলো, তাদের কয় ধরনের থাকতে পারে? রৈখিক অণু থাকতে, রৈখিক গতি থাকতে পারে। কিন্তু তার কি কোনো ধরনের আমাদের রোটেশনাল মোশন থাকতেছে? উত্তর হচ্ছে না, রাইট? কেননা গোলক যেদিকেই ঘুরুক, সেই গোলক তো গোলকই থাকবে। কোনো নেচার কি চেঞ্জ হবে? হচ্ছে না। তাহলে তার রোটেশনাল থাকে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই রোটেশনাল গতিকে এই জন্য আমরা কাউন্টও করি না। তাহলে তার স্বাধীনতার মাত্রা শুধুমাত্র কি? তিন। অর্থাৎ রৈখিক গতি তিন ধরনের হতে পারে, তার স্বাধীনতার মাত্রা ডিগ্রি অফ ফ্রিডমও তিন। কেন আমরা কম্পন গতিকে কাউন্ট করি না? ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে আমরা কম্পন গতিটাকে তেমন কাউন্ট করব না, যদিও কম্পন গতি একটা গ্যাসের অণুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু টেম্পারেচার যদি হিউজ পরিমাণ চেঞ্জ না হয়, তাহলে এই সংকোচন বা প্রসারণ আমরা দেখতে পারি না। যখন খুবই উচ্চ তাপমাত্রা হয়ে যায়, যখন গ্যাসীয় স্টেট চেঞ্জ হয়ে যাবে, অথবা গ্যাসের অবস্থা খুবই খারাপ, অনেক তাপমাত্রা দিয়ে ফেলছি, তখন ওই অণুগুলো প্রচন্ড পরিমাণ কাঁপাকাঁপি শুরু করে, নর্মাল স্টেটের থেকে বেশি পরিমাণ কাঁপাকাঁপি শুরু করে। তখন ভাইব্রেশনাল মোশনকে কাউন্ট করতে হয়। কিন্তু আমরা যেহেতু অত উচ্চ তাপমাত্রার অণুগুলো নিয়ে এখন আলোচনা করব না, বা আমাদের বইয়ে নাই, সেহেতু আমরা কম্পন গতি বা ভাইব্রেশনাল মোশন নিয়ে তেমন কোনো আলোকপাতও করব না, আমাদের বইয়েও নাই। তাহলে এই কারণে আমরা শুধুমাত্র আলোচনা করব হচ্ছে কয়টা রোটেশনাল গতি আছে আর কয়টা কি আছে, রৈখিক গতি আছে। ক্লিয়ার? তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কোনো রোটেশনাল গতি নাই, শুধুমাত্র আছে হচ্ছে রৈখিক গতি। এই কারণে তার স্বাধীনতার মাত্রা কত? তিন। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আমাদের যদি বলা হয় দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে ডায়োমেটিক গ্যাসের ক্ষেত্রে আমরা কি, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পারছিলাম? যেমন হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, তারপর কার্বন মনোক্সাইড হতে পারে। তাহলে সেখানে কি হয়? ডাম্বেলের মতো যুক্ত থাকে। তাহলে তার রৈখিক গতিও তিন টাইপের হতে পারে। কিন্তু ঘূর্ণন গতি কতটা ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। ওই যে আমরা বললাম ঘূর্ণন অক্ষের সাথে লম্বভাবে দুইটি তলে ঘুরতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তার ঘূর্ণন গতি হতে পারে দুই ধরনের, আর রৈখিক গতি হতে পারে তিন ধরনের। তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? মোট গতি সে দেখাতে পারে কয় ধরনের? পাঁচ ধরনের। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর আমরা বাকি যেই ত্রিপারমাণবিক গ্যাস, চার পারমাণবিক গ্যাস, পাঁচ পারমাণবিক গ্যাস, এইগুলো না বলে সবগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে বহু পরমাণু গ্যাস। কেননা প্রায় প্রত্যেকের আপনার ডিগ্রি অফ ফ্রিডম প্রায় সেম। তাহলে এমন বহু পরমাণবিক গ্যাস কারা? যেমন অ্যামোনিয়া আছে, মিথেন আছে, ওজোন আছে, এরা সবই হচ্ছে বহু পরমাণু গ্যাস। তাহলে এই বহু পরমাণু গ্যাস, আচ্ছা কোনো কনফিউশন থাকলে ডিরেক্টলি চ্যাটে না বলে ইয়েতে বলতে পারো, মুখেই বলতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন দেখো যে এই বহু পরমাণু গ্যাস তাহলে কি হতে পারে? দুই মানে তোমাদের কি হইতে পারে, ওর নাম কি যেন, ত্রি পরমাণুকও হতে পারে, চার পরমাণুকও হতে পারে, পাঁচ পরমাণুকও হতে পারে, ছয় পরমাণুকও হতে পারে। সবগুলোর ডিগ্রি অফ ফ্রিডমের নেচার প্রায় সেম। এদের রৈখিক গতি থাকে তিনটা, আর ঘূর্ণন গতি থাকে তিনটা। তাহলে এটা বুঝতে একটু সমস্যা হলে আসো আমরা একটা সিমুলেশন দেখি। আমাদের মনে হয় সিমুলেশনটা ডাউনলোড করা হচ্ছে ভ্যাপোরের সাহায্যে।
আসুন আমরা একটু দেখি, স্ক্রিন দেখা যাচ্ছে? ভাইয়া দেখা যায়। তাহলে এইটা একটা, যত সম্ভব আমার যতদূর মনে পড়ে, যে এটা একটা হাইড্রোজেন, মানে পানির অণু আর কি, H2 এর অণু। তাহলে এখানে অক্সিজেন আছে কি মাঝখানে? এই বড় লাল বলটা হচ্ছে অক্সিজেন, আর এই ছোট দুইটা বল কি? হাইড্রোজেন। কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় কি আপনারা পড়ছেন হাইব্রিডাইজেশন? শুরু করে নাই ভাই। আচ্ছা, কিছুটা পড়ছিলাম। আচ্ছা, হাইব্রিডাইজেশন পড়লে তখন দেখবেন যে কেন ডিরেক্টলি আপনার 180 ডিগ্রিতে না কানেক্ট হয়ে, অর্থাৎ আমি যদি একটু দেখাই, যে মানে আহ মানে অক্সিজেনটা এরকম, এটা হচ্ছে অক্সিজেন ধরলাম, দাঁড়াও তো দেখাই। এটা ধরো অক্সিজেন, আর এই দুইটা হচ্ছে হাইড্রোজেন। এরকম 180 ডিগ্রিতে না থাকে কেন, একটা ব্যাড বন্ড, মানে একটা এরকম কোণ থাকে, ঠিক আছে? 180 ডিগ্রিতে না থাকে কেন, এটা 104.5 ডিগ্রি হয় যত সম্ভব, যতটুকু মনে পড়ে। তো এই যে এটাকে বলা হয় বন্ড অ্যাঙ্গেল। তো বন্ড অ্যাঙ্গেলটা কেন একটু বেন্ড করা থাকে, এটা আপনারা হাইব্রিডাইজেশনে গেলে একটু টের পাবেন, হ্যাঁ। তো এই এটার সিগনিফিক্যান্ট কারণ আছে, মানে এরকম একটু বাঁকা হওয়ার কারণ আছে, 180 ডিগ্রিতে না থাকে। তো যাই হোক, তাহলে এইটা একটা ধরেন ভ্যাপরের আমরা অণু নিয়েছি, জলীয় বাষ্পের একটা অণু নিছি, যেটা হচ্ছে H2O। তাহলে এটার ডিগ্রি অফ ফ্রিডম আমরা কি করব? মাপার চেষ্টা করব। স্পিডটা একটু আমাদের কমায় দিতে হবে। তাহলে আমরা যদি একটু স্লোয়ার করি, ভিডিওর প্লেব্যাক স্পিড আমরা কি করলাম? স্লোয়ার করলাম। আচ্ছা, 0 পয়েন্ট এত আছে, 0.5 করে দিলাম। এবার আসেন আমরা একটু ভিডিওটা দেখার চেষ্টা করি। তা দেখেন, এর মুভ করাটা দেখছেন 3 এক্সিস বরাবর। আবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 3 এক্সিস বরাবর মুভমেন্ট দেখেন। একটা করলো কি এক্স এক্সিসের সাপেক্ষে, একটা করতেছে কি ওয়াই এক্সিসের সাপেক্ষে, একটা করতেছে কি জেড এক্সিসের সাপেক্ষে, একটা কি করতেছে এক্স এক্সিস বরাবর পরিভ্রমণ করতেছে, একটা ওয়াই এক্সিস বরাবর পরিভ্রমণ করতেছে, আর একটা জেড এক্সিস বরাবর উপর নিচ করতেছে। তাহলে তার রোটেশনাল গতি কত ধরনের হইল? 3 ধরনের না? আর তার আমাদের রৈখিক গতি কত ধরনের হলো? 3 ধরনের না? বুঝতে পারছেন না? আবার আরেকবার দেখাবো। বুঝতে পারছি। একটু নর্মাল স্পিডে একটু দেখান। নর্মাল স্পিডে দেখলে মানে অনেক ফাস্ট, তো বুঝতেই পারবেন না। আমরা স্লো করেই দেখাই। যে এই যে এখন যে ঘুরতেছে, এটা কি? এটা হচ্ছে ধরেন ওয়াই এক্সিস এর সাপেক্ষে। আরেকটা যে ঘুরতেছে সেটা কি এক্স এক্সিস এর সাপেক্ষে। আরেকটা যে ঘুরতেছে সেটা জেড এক্সিস এর সাপেক্ষে। 3 এক্সিসের সাপেক্ষে ঘুরলো। আর এবার কি সে এক্স এক্সিস বরাবর মুভমেন্ট করতেছে। যদি হলুদ রেখাটাকে এক্স এক্সিস কল্পনা করি, লাল রেখাকে ওয়াই এক্সিস কল্পনা করি, তাহলে এখন ওয়াই এক্সিস বরাবর সে মুভমেন্ট করতেছে। আর আরেকবার কি জেড এক্সিসটা হচ্ছে এক্স ওয়াই তলের সাথে লম্ব বরাবর, অর্থাৎ উপর নিচ যখন করতেছে, তাহলে সে জেড এক্সিস বরাবর মুভমেন্ট করতেছে। তাহলে একটা বহু পরমাণু গ্যাস এর, তাহলে ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হবে? ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হবে? 6টা না? রাইট? এই বোঝা কি গেছে? জি ভাইয়া। তাহলে এখানকার আমাদের রৈখিক গতি হতে পারে 3 ধরনের, আবার রোটেশনাল গতি হতে পারে 3 ধরনের। তাহলে টোটাল সে মুভ করতে পারে কি 6 ভাবে। তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কি? 6। এখন এই ডিগ্রি অফ ফ্রিডম, এটার উপর ডিপেন্ড করে আমাদের ম্যাক্সওয়েল সাহেব শক্তির একটা সূত্র, সমবিভাজন নীতি দিছে। তাহলে ম্যাক্সওয়েলের সমবিভাজন নীতি কি বলতেছে? 1859 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই সমবিভাজন নীতি দিছে। সেই সমবিভাজন নীতিতে সে যে বিবৃতি দিছে, সেটার ধারণাটা সে কি বলতেছে? বলতেছে যে আমাদের তাপীয় সাম্যে অবস্থিত
তাপীয় সাম্যাবস্থায় অবস্থিত কোনো গতিশীল সিস্টেমের ক্ষেত্রে মোট শক্তি সম্ভাব্য সকল স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বণ্টিত হয়। তার মানেটা কি? মানেটা হচ্ছে কারোর যদি ডিগ্রি অফ ফ্রিডম হয় ধরেন 3, আর তার যদি টোটাল আমাদের উম, গতিশক্তি হয় হচ্ছে 3x, তাহলে প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডম বরাবর তার কাইনেটিক এনার্জি কত হবে? এক্স এক্স এক্স। অর্থাৎ তিন তিন বরাবর, 3টা ডিগ্রি অফ ফ্রিডম বরাবরই তার কি হবে? গতিশক্তি সমান হবে। এবং টোটাল গতিশক্তি কি হবে? ওই ডিগ্রি অফ ফ্রিডম গুলো বরাবর যেই সিঙ্গেল গতিশক্তি আছে সেগুলোর টোটাল যোগফলই হবে কি? সম্ভাব্য সকল এই যে যে স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বণ্টিত হয়েছে। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কি হবে? সবগুলোর যোগফল, সব এক্সিস বরাবর গতিশক্তিগুলোর যোগফল, রাইট? তো এখন আমাদের কথা হচ্ছে আমরা যে লিখছিলাম ই ইজিক্যাল টু 3/2 অফ কেটি, তাই না? যে কোনো একটা গ্যাসের অণুর ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ এটা লিখছিলাম। তাহলে দেখেন তো, যদি এটা একটা পার্টিকুলারলি এক পরমাণবিক গ্যাস হয় বা এক পরমাণুর গ্যাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি না 3 × 1/2 অফ কেটি? তাহলে এই হাফ কেটিটা কি 3 এক্সিস বরাবর ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে তার রৈখিক গতি থাকে 3 ধরনের, কোনো তো রোটেশনাল গতি থাকে না একটা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর গতিশক্তি কত হবে? হাফ অফ কেটি। ওয়াই এক্সিস বরাবর হবে হাফ অফ কেটি, এবং জেড এক্সিস বরাবর কত হবে? হাফ অফ কেটি। অর্থাৎ 3টা এক্সিস বরাবরই কি হবে? সমানভাবে এই গতিশক্তিটা বণ্টিত হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই কথা কি বোঝা গেছে? বোঝা বুঝছি। যদি বোঝা যদি যায়, তাহলে এখন চিন্তা করেন যে কোন একটা গ্যাসের অণুর ক্ষেত্রে আমাদের যে কোনো ডিগ্রি অফ ফ্রিডম বরাবর গতিশক্তির পরিমাণ কত হবে? হাফ অফ কেটি। তাহলে যে কোনো ডিগ্রি অফ ফ্রিডম 1 হলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হাফ অফ কেটি। তাহলে এখন টোটাল কাইনেটিক এনার্জি কোন একটা বস্তুর যদি ডিগ্রি অফ ফ্রিডম হয় 5, তাহলে তার টোটাল এর পরিমাণ কত হবে? 5/2 অফ কেটি। তার মানে কি ই ইজিক্যাল টু ডিগ্রি অফ ফ্রিডমকে যদি আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, তাহলে ডিগ্রি অফ ফ্রিডমকে যদি আমরা কি করি? ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ই ইজিক্যাল টু কি হবে? F/2 × কেটি। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝে কি গেছে? জি ভাই। তাহলে আমরা যদি একটা চার্ট অঙ্কন করি যে আমাদের এক পরমাণু গ্যাস, এই সীমাইত কি আসো না ঘুমা গেছো? জি ভাই। ঘুমাচ্ছ? না ভাই, ঘুমাচ্ছি না। আচ্ছা, গুড। আরেকটা কি বহু পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস। তাহলে এই তিনটারই আমরা যদি ডিগ্রি অফ ফ্রিডম বলি, এক পারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম কত? এক পরমাণুকের ডিগ্রি অফ ফ্রিডম কত? বলেন, কেবলই তো পড়লেন। বললাম এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? এই রুহামা আপু, সিনিয়াত, কত? কেবল না পড়লা, কত হবে? কি রে বাবা, সব চুপচাপ কেন? 3 না? কনফিউশনে ছিলাম। 3। কনফিউশনে থাকলে বলবা, সমস্যা নাই। ভুল গেলে ভুল গেল, ভুল গেলে তো সমস্যা নাই। দ্বিপরমাণবিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত? 5 5। আর বহু পারমাণবিকের ক্ষেত্রে কত? ভাই। 6।
তাহলে আমাদের এখানে গতিশক্তিটা কত হবে? 3 × ½ of kT। তাহলে আমাদের গতিশক্তি সমান সমান কত হবে? 3/2 of kT। তাহলে পাস হলে কত হবে? 5/2 of kT। আর বহু পরমাণুকের ক্ষেত্রে কত হবে? 6/2 of kT। একটা অণুর যদি আমি কল্পনা করি, তার মানে কি 3 kT। তাহলে সব থেকে বেশি গতিশক্তি কার হবে? বহু পরমাণু গ্যাসের। আর সব থেকে কম কত হবে? এক পরমাণু গ্যাসের। এবং গ্যাসগুলো দেখতে কেমন? যেমন এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম। দ্বিপরমাণুকের ক্ষেত্রে Cl2, H2, তাই না? O2। আর বহু পরমাণু কারা? CH4, CO2, O3, সবই বহু পারমাণবিক। ঠিক আছে? তাহলে এই NH3, এগুলো সবই বহু পারমাণবিক। তাহলে আমাদের MCQ আসে অনেকগুলো, এখান থেকে আসে। এক, দিতে পারে যে কোন পরমাণুকে ডিগ্রি অফ ফ্রিডম কত, এটা একটা প্রশ্ন দিতে পারে। দুই, গতিশক্তি থেকে দিতে পারে যে ধরো O2 এর তোমার গতিশক্তি কত, 3/2 kT, 5/2 kT, 7/2 kT, 3 kT, এরকম চারটা অপশন দিল। এখান থেকে একটা MCQ দিতে পারে। আরেকটা দিতে পারে যে এক পরমাণু গ্যাস কোনটি, হিলিয়াম, ক্লোরিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এভাবে দিতে পারে। তাহলে এখান থেকে হিউজ পোর্শন অফ MCQ ডিল করতে হবে। ঠিক আছে? এখন আসো আমরা নেক্সট, এখন আমরা অঙ্ক করা শুরু করব। তো দেখো তো এই অঙ্কটা তোমরা পারবা কিনা। বলছে কি, বায়ু ভর্তি একটা বেলুনকে টেনে একটা পুকুরের তলদেশে নেওয়ায় আয়তন হয় 1/5। তাহলে এই সময় হ্রদের তলদেশ এবং উপরের পৃষ্ঠে পানির তাপমাত্রা 17°C ও 27°C। বায়ুমণ্ডলের চাপ 10⁵ পানির গড় ঘনত্ব কত? আচ্ছা, তোমরা কি জানো পুকুরের নিচের তাপমাত্রা বেশি হয় নাকি পুকুরের উপরের তাপমাত্রা বেশি হয়? বলো দেখি। উপরের তাপমাত্রা। উপরের তাপমাত্রা বেশি হয়, কেন হয় বলো দেখি। কারণ ভাই ওটার উপরে উপরে তো হ্যাঁ, উপরে তো পরিবেশের যে ইয়ে থাকে, মানে ওই যে আমরা পড়ছিলাম না, কি যেন বলে, আহ পানির একটা হচ্ছে স্ফুটনাঙ্ক, আর একটা হচ্ছে যে মানে উপরিতলের যে তাপমাত্রা। আচ্ছা, পানির পানির নিচের যে তাপমাত্রা বা তলদেশের যে তাপমাত্রা, সেটা সবসময় ডিফারেন্ট হয়। যেমন শীতকালে, শীতকালে দেখা যায় যে পানির নিচের তাপমাত্রাই কি বেশি আর উপরের তাপমাত্রাই কম। এর কারণ পানির যে আপেক্ষিক তাপ সেটা কত, 4200 জুল পার কেজি জুল পার পার কেলভিন। কেজি। তার মানে 1 কেলভিন বাড়াইতে প্রায় 4200 জুল তাপ লাগে। যার কারণে সে পুকুরের পানির নিচের দিকের যেই পানি থাকে, সেই পানিগুলো কি হয়, টেম্পারেচার দ্বারা খুব কমই প্রভাবিত হয়। এই কারণে দেখবা যে শীতকালে পুকুরের নিচের তাপমাত্রা বেশি থাকে, আর গরমকালে পুকুরের নিচের তাপমাত্রা কম থাকে। এজন্য পুকুরে গোসল করে খুব শান্তি। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক। তার মানে এখানে যেহেতু যেই বেলুনকে আমরা নিয়ে গেছি, সেখানে আয়তন কি হয়েছে, 1/5 হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা কি অ্যাপ্লাই করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভুল গেলে ভুল যাক, সমস্যা নাই, বলতে পারো। মানে নো টেনশনে আপনারা আনসার দিতে পারেন। আমাদের এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বলেন তো। সূত্রের নাম মনে না থাকলেও সূত্র খালি বললেও হবে। কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? চার্লসের সূত্র, বয়েলের সূত্র, না কোন সূত্র অ্যাপ্লাই করব? চেঞ্জ হচ্ছে কি কি এখানে? এই এই যে বয়েলের সূত্র। কিসের সূত্র? বয়েল। বয়েলের সূত্র। এখানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট আছে? না। না। তাহলে এখানে তিনটি সূত্র আর একটাও না। এখানে আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? এখানে কি অ্যাপ্লাই করতে হবে? আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে তিনটাই চেঞ্জ হচ্ছে।
তার মানে আমরা কি লিখতে পারবো? পিভি ভাগ টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। জি তার ভাই। মানে কি, এখানে V1 ভাগ T1 ইজ ইকাল টু P2 V2 ভাগ T2। এখানে কে কে কনস্ট্যান্ট? এন আর আর খালি কনস্ট্যান্ট, বাকি সব ভেরিয়েবল। এন আর আর খালি কনস্ট্যান্ট, বাকি কি সব ভেরিয়েবল। কেন এন আর আর কনস্ট্যান্ট? আর তো এমনি কনস্ট্যান্ট, তাই না? আর কেন কনস্ট্যান্ট এটা নিয়ে তো আলোচনা করে লাভ নাই। এন কেন কনস্ট্যান্ট? এন মানেটা কি? গ্যাসের মলিকিউল সংখ্যা, নাম্বার অফ মলিকিউল ইন দ্যাট পার্টিকুলার গ্যাস। এখন দেখো বেলুনের মধ্যে কি নতুন করে বায়ু ঢুকেছে, অথবা বেলুন থেকে কি কোনো বায়ু বের হয়ে যাচ্ছে? দ্য না। আনসার ইজ নো। তার মানে কি এন এর মান কনস্ট্যান্ট। যদি বেলুনের মধ্যে গ্যাসের পরিবর্তন হইতো তাহলে আমাদের এন এর মান চেঞ্জ হইতো। তাহলে বেলুনের মধ্যে যেহেতু গ্যাস ঢুকতেছেও না, বেরো হচ্ছে না, তাহলে সেটা কি হবে? কনস্ট্যান্ট হবে। এখন আমি যদি দুইটা স্টেটের কথা চিন্তা করি, যে একটা হচ্ছে পুকুরের তলদেশে আছে বেলুন, তাহলে এই হচ্ছে সেই বেলুন, আর এটা হচ্ছে পুকুরের উপরের বেলুনের অবস্থা। তাহলে এখানে আমি ধরলাম যে আমরা এখানে ভি এর মানগুলো হিসাব নিকাশ করব। তাহলে এটাকে আমরা V1 ধরি, সেই V1 আমরা জানি। এখানে আমাদের P1 জানি, তাহলে P1টা কত হবে বলো দেখি? 10⁵ 10⁵ সাবাস, একবার, বা 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, রাইট? আর এখানে আমাদের টেম্পারেচার কত দেওয়া পুকুরের উপরে? 27। 27 দিয়া নাকি 17 দিয়া? 17 দিয়া। তাহলে 17 প্লাস দুইশো অলরেডি তিয়াত্তর 17, পরের পৃষ্ঠে 27। হ্যাঁ, তাহলে পুকুরের উপরে হচ্ছে 17, তাই না? তাহলে এত কেলভিন, হ্যাঁ, 17 যোগ করলে কত হয়? ভাইয়া, উপরে উপরের পৃষ্ঠ হচ্ছে 27 আর তলদেশে 17। আচ্ছা, তলদেশেই 17 না, তলদেশের নিচে। আচ্ছা, তাহলে দিই 27 দিই, তাহলে কত হলো? 300 কেলভিন, তাই না? 300 কেলভিন। আর নিচে যদি আমি যাই তাহলে আমাদের V2 ইজিক্যাল টু কি হবে? 1/5 অফ V1। চুপসায় যাবে বেলুন চাপের কারণে, ঠিক আছে? P2 সমান সমান কত হবে? H ρg, অর্থাৎ পানির একটা চাপ থাকবে প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসারও থাকবে, রাইট? আর আমাদের টেম্পারেচার কত দেওয়া? T2 ইজিক্যাল টু হবে হচ্ছে 17 প্লাস 273 বা 290 কেলভিন। এতটুকু নিয়ে কি কোনো কনফিউশন আছে? না। আশা করি কোনো কনফিউশন নাই। তাহলে এখন মানগুলো বসাই দেন। এখানে থাকে 10⁵ ইন্টু V1 ভাগ T1 এর মান হচ্ছে 300 ইজিক্যাল টু P2 এর মান কত হবে? 10⁵ প্লাস H ρg। তাহলে H এর মানই আমাদের কি বের করতে হবে? যে H ইজিক্যাল টু কত? তাহলে H ρg ইন্টু V2 এর মান কত হবে? 1/5 অফ V1, আর ভাগ কত যাবে? 290। তাহলে এটাকে যদি আমরা একটু সহজে লিখতে চাই, V1 V1 কাটা, তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে 5 নিচে আছে, তাই না? তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 10⁵ গুণ 5 গুণ 290 ভাগ 300 ইজিক্যাল টু কত হবে? 10⁵ প্লাস H ρg। তাহলে আমরা বলতে পারি H ρg ইজিক্যাল টু কত হবে? 10⁵ গুণ 5 গুণ 290 ভাগ 300 মাইনাস 10⁵। আর যদি আমাদের এইচ বের করতে বলে তাহলে ভাগ রোজি। রোজি মানে কত? 10⁵ ইন্টু 9.8। তো দেখো তো এইচ এর মান কত বের হয়? ক্যালকুলেটারে ভুল টিপো না। আল্লাহর রহমতে এই 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 রকম বলদামি বাদে যা ইচ্ছা তাই ভুল করতে পারো, শুধুমাত্র ক্যালকুলেটরে ভুল ইনপুট দিও না, ভুল ক্যালকুলেশন করো না।
ভাই 39.08। 39.08, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 39.08 মিটার। একটা জিনিস মাথায় রাখবা, পুকুর বলে সেখানে টি কনস্ট্যান্ট এটা কখনোই ধরবা না। জাস্ট দেখবা যে কোনগুলো ভেরিয়েবল আর কোনগুলো কনস্ট্যান্ট। যেটা যেটা ভেরিয়েবল আমরা সেই অনুসারে সূত্র বানাবো। এই পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সূত্র থেকে আমরা সেটা ডেরাইভ করা শুরু করব। যদি আমাদের এখানে ঘনত্ব চেঞ্জ হইতো তাহলে ঘনত্বের ইকুয়েশন আমি নতুন করে বানাতাম। কথা কি বুঝতে পারছো? যেটা চেঞ্জ হবে সেটার এরকম অনুপাত আমরা রেশিও আমরা বের করব। তবে সেই রেশিও বের করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে খালি আমরা দেখব কোনটা কনস্ট্যান্ট আর কোনটা কনস্ট্যান্ট না। তারপর আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র থেকে ডেরাইভ করতে পারবো। পরের ম্যাথটা দেখো তো, এটা করতে পারবা? একদমই সহজ প্রশ্ন। পারবা না? তাহলে এখানে জি, কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে খালি তাই বলেন। কোন সূত্র অ্যাপ্লাই করব? ভুল গেলে ভুল যাক, এত টেনশনের কিছু নাই। ভুল আনসার দেন, কোনো প্রবলেম নাই। প্রেডিক্ট করার চেষ্টা করেন কোন সূত্র অ্যাপ্লাই করব। বিকল এনআরটি। পিভি ইজিক্যাল টু এনআরটি, সাবাস। তাহলে পিভি ইজিক্যাল টু এনআরটির জায়গায় কোনটা মিসিং? এন মিসিং। তাহলে এন ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? পিভি ইজিক্যাল টু ডাব্লিউ ভাগ বড় হাতের এম। ডাব্লিউ মানে কি? ওজন। আর এম মানে কি? আণবিক ভর। তাহলে 12 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত হবে? 12 ভাগ অক্সিজেনের আণবিক ভর কত? 32 না? 12 ভাগ 32 কি এন এর মান না? কত মোল হুম। অক্সিজেন আছে? তাহলে সেটাকেই আমরা ডাব্লু ভাগ এম আকারে দিছি, তাহলে 8টি। তাহলে আমাদের বের করতে বলছে কি? আয়তন। তাহলে WRT ভাগ এম ইন্টু পি। তাহলে ডাব্লিউ এর মান কত দিয়া? 12 দিয়া। এখানে তুমি গ্রামেই রাখতে পারো, এটা কেজিতে কনভার্সন করার কোনো দরকার নাই। কেননা ডাব্লিউ যেটাতে থাকবে, যেখানে গ্রামে থাকলে এমও কি গ্রামেই আছে না, সে এককগুলো কাটাকাটি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? মানে যদিও তোমাকে আয়তন বের করতে হবে কিসে? মিটার কিউবতে। তাহলে কি সবগুলো এসআই এককে নেওয়ার দরকার ছিল না? অর্থাৎ ডাব্লিউ বাই এম সবগুলোই কি এসআই একক কেজিতে নেওয়ার কথা ছিল না? কিন্তু আমি বললাম যে কেজিতে যদি না নেও তাও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কেননা ডাব্লিউ ভাগ এম, ডাব্লিউ এর যা ইউনিট দিবা এম এরও তা ইউনিট দিবা। তাহলে ডাব্লিউ আর এম এর ইউনিটে কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। এজন্য এত সিগনিফিকেন্টলি দুইটাই কেজিতে রূপান্তর করার কোনো দরকার নাই। আর আর এর ভ্যালু বসা 8 কি? এই আর এর ভ্যালু কত? 8.314। 314 ইন্টু টেম্পারেচার কত? 300 কেলভিন দা, ভাগ এম এর ভ্যালু কত? 32, গুণ পি এর মান কত? 1.01 ইন্টু 10⁵ শেষ। যা বেরোবে সেটা কিসে বেরোবে? মিটার কিউবে বেরোবে। তাহলে মিটার কিউব থেকে লিটারে নিয়ে যাইতে গেলে কি করতে হয়? মিটার কিউব থেকে লিটারে নিয়ে যাইতে করলে কি করতে হয়? যেমন যদি বলি 10 to দুই, the power 3 দিয়ে গুণ করবো না? সাবাস, তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা বের হচ্ছে কি কোন এককে? এসআই ইউনিটে। তাহলে সেখান থেকে যদি তো এসআই, হ্যাঁ। আমাদের লিটারে রূপান্তর করতে চাই, তাহলে সেটাকে 10⁻³ দ্বারা গুণ করে দাও, তাহলে লিটারে কনভার্ট হয়ে যাবে। অ্যান্সার আসছে হচ্ছে 9.26 ইন্টু 10 ইনভার্স 3, মানে এসআই তে তো 10 to the power 3 দিয়ে গুণ করলে 9.26 থাকবে। তাহলে 9.26 লিটার। আবার শুধু লাইন আসে। আচ্ছা হইলো, একই রকমই মান আসবে, তাহলে পারা যাবে। এখন আসো পরেরটা দেখো দেখি এটা পারো কিনা। কোন একটা লবণাক্ত সাগর পৃষ্ঠে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা একটা বেলুন পূর্ণ করা হলো। একদিন যখন ওই বেলুনটিকে লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক হয়ে গেল। ব্যাস অর্ধেক হওয়া মানে আয়তন কত গুণ হওয়া?
ব্যাস অর্ধেক হওয়া মানে আয়তন কত গুণ হওয়া? দ্বিগুণ। এই, ব্যাস অর্ধেক হলে আয়তন দ্বিগুণ হয়, কারণ ব্যাস কমে গেলে আয়তন বেড়ে যায়। ও আচ্ছা আচ্ছা সরি ভাই। তাহলে ব্যাস যদি অর্ধেক হয় তাহলে আয়তন কত গুণ হবে? দূর। ধুর হবে না তো, কত হবে? বলো দেখি। টেন ইনভার্স। আমি বললাম সিম্পললি একটা গ্যাসের ব্যাস যদি আপনি অর্ধেক করে দেন তাহলে কি হবে? 8 গুণ। 8 গুণ কমে যাবে, তাহলে হবে কত গুণ? 1/8 গুণ। জি ভাই। তাহলে ব্যাস অর্ধেক করা মানে কি? 1/8 গুণ আমার ভলিউম হয়ে যাওয়া। কেমনে হয়ে যাওয়া? ভলিউম সমান সমান কি? ভলিউম সমান সমান 4/3 পাই আর কিউব না? তার মানে ভলিউমের জি সাথে ভাই। ব্যাসার্ধ বা ব্যাসের সম্পর্ক কি? কিউবিক আকারে। তাহলে ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ আমি করব, আর সেটার কিউবিক আকারে কি পড়বে? ভলিউমের উপর ইম্প্যাক্ট পড়বে। তো সেটাই বলছে, যখন একদিন বেলুনটিকে লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল, মানে ভলিউম 1/8 হয়ে গেল। আবার যখন বেলুনটিকে একই গভীরতার একটি লেকের পানির নিচে নামানো হলো, আচ্ছা বলো দেখি, লেক এবং লবণাক্ত পানি এই দুইটাকে কেন আলাদা আলাদা ভলিউম চেঞ্জ হইল? ঘনত্ব আলাদা এই জন্য। ঘনত্ব আলাদা। ঘনত্ব আলাদা মানে কি? পানির নিচে চাপের পরিমাণ আলাদা। পানির নিচে চাপের পরিমাণ কত? H ρg। তাহলে রো এর হুম। মান সেখানে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেখানে কি হয়ে যাবে? ভি এর চেঞ্জের পরিমাণও আলাদা রকম হবে। তো লেকের পানি মানে কি? একদম 10⁻³ আর লবণাক্ত পানি হলে কি হবে? সেটার ঘনত্ব একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেখানে কি বলতেছে, তখন এর ব্যাস পৃষ্ঠদেশের মানের 3/4 পাওয়া গেল। বোল্টজম্যান ধ্রুবকের মান দেওয়া আছে। পৃষ্ঠদেশে চাপ 10⁵ মনে করো। লেকের তাপমাত্রা সর্বোচ্চ সমান। আচ্ছা, লেকের সর্বোচ্চ তাপমাত্রা সমান। লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনটির আয়তন নির্ণয় করো। পারবা? দেখো, লেকের পানিতে যদি সব জায়গায় তাপমাত্রা সেম হয়, তাহলে এখানে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? P1V1 = P2V2 না? জি ভাই। অর্থাৎ সেখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারবো? P1V1 = P2V2। তাহলে আমাকে বের করতে হবে কি? বেলুনটির আয়তন কত? এই সূত্র কি অ্যাপ্লাই করার কোনো দরকার আছে? একটু মাথা খাটায় বলো দেখি, এটার কি কোনো দরকার আছে? দরকার কি আছে? দরকার কিন্তু নাই। আছে কি কোনো দরকার? এইটা বাদ দিয়ে এখানে কি লিখাই আছে না ব্যাস 3/4 হয়ে গেছে? তাহলে ভলিউম কত গুণ হবে সেটা কি বের করা যাবে না? ভাই, মানে এই, 5 মিটার গভীরে বলা আছে। হ্যাঁ, 5 মিটার গভীরে হোক আর এখানে কি একই গভীরতায় না? এখানে তো সেম গভীরতায় নাই। গুড। সেম গভীরতা হইলে আমি 3/4 বলতে পারতাম, কিন্তু কত গভীরতায় আছে তা তো বলা নাই, রাইট? তাহলে আমাকে 5 মিটারের জন্য আয়তন আলাদা হবে। তাহলে আমাদের V2 = কি হবে? P1V1 ভাগ কত? P2, রাইট? তাহলে P1V1 মানে কত হবে? ধরো পৃষ্ঠের যদি আমি আয়তন কল্পনা করি, তাহলে P1 হবে 10⁵ ইন্টু ধরো V1 ভাগ P2 এর মান কত হবে? 10⁵ প্লাস
এইচ রো জি। তাহলে এইচ এর মান কত হবে? 5 ইন্টু 10⁻³ গুণ 9.8। তাহলে কত ইন্টু V1 হয়? এটার মান কত হয়? ভাই 0.67। 0.67। জি ভাই। তাহলে 0.67 অফ V1। তাহলে 0.67 মানে কি বলো দেখি? 3/2 গুড। টু দুই থ্রি তৃতীয়াংশ। তাহলে পারা যাবে। জি এবার ভাই, পারা নেক্সট যাবে। ম্যাথ যদি করো তাহলে এটা করো দেখি। এটা একটু টাফ আছে। পারবো ভাই, পারবো। পারবা, কিন্তু এখানে তো একটা জিনিস জানো না। সাগর পৃষ্ঠের রো কি তুমি জানো? এক সাগরের হাজার ছেচল্লিশ 6.7। তুমি কি আন্দাজে বসাতে পারবা 1046? সব সাগরের কি রো এক নাকি? তাহলে কি বের করতে হবে? বের করতে হবে। তাহলে বের করতে হবে, আগে রো বের করতে হবে। হিন্ট কি দিছে? হিন্ট দিছে যে সাগর পৃষ্ঠে যেখানে ব্যাস অর্ধেক হয়ে যায়, সেখানে ওই একই গভীরতায় লেকের পানিতে তার ব্যাস কত হয়ে যায়? 3/4 হয়ে যায়। এটা হচ্ছে হিন্ট। অর্থাৎ দুই জায়গায় এইচ এর মান কত? সেম। বুঝতে পারছো? তাহলে সমুদ্রের পানির কাছে, আচ্ছা, যদি লেকের পানির ক্ষেত্রে এইচ এর কথা আমরা চিন্তা করি, তাহলে লেকের পানির ক্ষেত্রে কত হবে? P1 V1 = P2 V2। তার মানে P1 কত হলো? 10⁵ ধরো। আর V1টা কত হইলো? V1ই আমি রেখে দিলাম। P2 এর মান কত হবে? 10⁵ প্লাস এইচ রোজি। আর V2 এর ভ্যালু কত হবে? V2 এর ভ্যালু হবে 3/4 যদি তার ব্যাস হয়ে যায়, তাহলে দেখো V2টা হয়ে যাবে কত? 3/4 অফ V1। এটা কি বুঝতে পারছেন? এই রুহাম আপু বুঝতে পারছেন? রুহাম আপু চলে গেছে না? জি ভাই, আচ্ছা, ওর আরেকটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। তাহলে V2টা কি হবে বলো দেখি? 3/4 অফ V1। অর্থাৎ ব্যাসার্ধটা, এই আয়তনটা কমে যাবে কি কিউবিক আকারে। তাহলে কিউবিক আকারে যদি কমে যায়, তার মানে আমরা এটার মান কত আসে বলো দেখি? V2 = আচ্ছা, এখানে আমরা এইভাবেই রেখে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যেটার মান হবে 3/4 অফ কিউবিক অফ V1। তাহলে যদি হয় তাহলে V1 কাটা। তাহলে সেখান থেকে আমাদের কি একটা এইচ এর ভ্যালু বের করা সম্ভব না? তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে? 10⁵ গুণ 4³ ভাগ 3³ 3³ মানে কত? 27 ইন্টু 10⁵। আহ, না 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 না, উল্টা হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। এইচ রোজি ইজিক্যাল টু কত হবে? আমরা একটু ধাপে ধাপে করি। এইচ রোজি ইজিক্যাল টু আমাদের হবে হচ্ছে 4³ ইন্টু 10⁵ ভাগ 3³ মাইনাস কত? 10⁵। তাহলে আমাদের এইচ ইজিক্যাল টু কত হবে? 4³ ভাগ 3³ ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ভাগ রো ইন্টু জি।
এটা যদি আমরা আরেকটু সলভ করতে চাই, তাহলে এইচ ইজ ইকাল টু, এখানে থাকবে 10⁵ ইন্টু 4³ ভাগ 3³ -1 ভাগ রোজি মানে 10⁻³ ইন্টু 9.8। তাহলে আমরা বলতে পারি 100 গুণ 4³ ভাগ 3³ -1 অফ 9.8। কত আসে এইচ এর মান? এইচ এর মান কত বের হয়? এখানে রোর মান 1000। রো এর মান কি 1000 না? কেননা আমরা তো এখন লেকের পানির ক্ষেত্রে বের করতেছি। লেকের পানির ক্ষেত্রে কত উচ্চতায় এই 1/3 তার ব্যাস হয়ে যাবে। বুঝতে ও পারছো? তাহলে কত হলো? ওই 13.98। কত? 13.98। জি ভাই। 13.98 এখন যদি আমার বের হয় 13.98 তাহলে আমার এখন কাজ কি? এখান থেকে আমরা সমুদ্র পানির ঘনত্ব বের করব। তাহলে সমুদ্রের পানির ঘনত্ব কি হবে? এখানে কি টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে টেম্পারেচারও যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের সূত্র হবে P1V1 ভাগ P2 সরি ভাগ T1, তাই না? ইজ ইকাল টু লিখতে পারবো P2V2 ভাগ T2। তাহলে এটা যদি হয়, এখন দেখো আমাদের বের করতে হবে কিসের মান? এখান থেকে আমরা P2 যদি ধরে নিই যে তলদেশের গভীরতা সহ চাপ, তাহলে আমাদের P1 হবে কত? 10⁵ ইন্টু V1 ভাগ T1 কত হবে? সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, তাহলে সেটা হবে কত? 300 কেলভিন ইজ ইকাল টু P2। তাহলে P2 এর মান কত হবে? 10⁵ প্লাস এইচ রোজি। তাহলে এইচ রোজি এর মান কত? 13.98 ইন্টু রো এর মান আমরা জানি না, ইন্টু 9.8। ঠিক আছে, এটা হচ্ছে P2 ইন্টু V2 এর মান কত হবে? ব্যাস সাগর পৃষ্ঠের অর্ধেক হয়ে গেল। তাহলে অর্ধেক হওয়া মানে কি? ½ অফ V1 হয়ে গেল ভাগ T2। তাহলে T2 এর ভ্যালু কত হবে? T2 এর ভ্যালু হচ্ছে পানির নিচে 10°C তাপমাত্রা, তাহলে 283। তাহলে আননোন একটাই, রো এর ভ্যালু, সেটা কি বের করে নেওয়া যাবে না? বের করা যাবে? এই সিমিয়া, রো এর ভ্যালু বের করতে পারবা না? পারবো ভাই, পারবো। তাহলে বের করো দেখি একটু রো এর ভ্যালুটা। এখানে আরো প্যারা আছে।
রো এর ভ্যালু এখনো বের করা যায়নি। ভাই 4778.45। 4778 708. দশমিক 45। 45। আচ্ছা, এতটুকু যদি হয়, আসো আমরা, এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা আসছিল কোথায়? এটা মনে হয় একটা বোর্ড কোশ্চেন। এটা আসছে রাজশাহী বোর্ড 23, বুঝছো? অনেক বড় একটা ম্যাথ, অনেক বড় একটা বোর্ডে ম্যাথ। এই প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, বোর্ডের ঘ নাম্বার দিছিল। দেখো, এখানে এই খেলা শেষ না, এখানেও গ্যাঞ্জাম আছে। এইবার আমি কি করব, যে 5 মিটার গভীরে আমার কতটুকু তোমার ভি এর পরিবর্তন হবে সেটা আমি মেজার করব। আর গ নাম্বারে তো আমি অলরেডি লেকের 5 মিটার গভীরতায় তোমার ভি এর সাথে V2 এর সম্পর্ক বের করছি অলরেডি, তাই না? তো আমাদের সেটা দরকার নাই, আছে? সেটা তো অলরেডি বের করাই আছে না গ নাম্বারে? জি ভাই। তাহলে এখন আমি দেখব যে 5 মিটার গভীরতায় আমার এর ভ্যালু কত হয়। ওর নাম কি জানো? ভি এর মান সাগরের। সাগরে ভি এর মান কেমন হয়। এখন এটা যখন আমি বের করব, এখন আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? P1 V1 ইজ ইকাল টু P2 V2, নাকি P1 V1 ভাগ T1 ইজ ইকাল টু P2 V2 ভাগ T2? এটা কি ওটা? এটা সেকেন্ডটা, তাই না? কেননা টেম্পারেচারও কি সাগরে চেঞ্জ হচ্ছে, রাইট? জি ভাই। এখন একটু বলো দেখি, এই T1 এবং T2 কি আমার জানা আছে? জানা আছে? জানা নাই। ভাই তাহলে কেননা এইখানে টেম্পারেচারটা যে চেঞ্জ হয়েছে, 17 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়েছে। তাহলে 17 ডিগ্রি যে সেলসিয়াস চেঞ্জ হয়েছে, এই 17 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয়েছে কতটুকু গভীরতার জন্য? 13.98 মিটার। 4.9। কিন্তু 5 মিটার গভীরতার জন্য টেম্পারেচার তাহলে কতটুকু চেঞ্জ হবে? তাহলে আমরা বলতে পারি যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চেঞ্জ অফ টেম্পারেচার কত? চেঞ্জ অফ, সরি, 17 ডিগ্রি, সরি, গভীরতার হিসাবে আমরা যদি করি, 13.98 মিটারের জন্য আমাদের টেম্পারেচার চেঞ্জ কত? 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 মিটারের জন্য আমাদের গভীরতার জন্য টেম্পারেচার চেঞ্জ কত হবে? 17/13.98। তাহলে বলো দেখি, 5 মিটারের জন্য আমাদের টেম্পারেচার চেঞ্জ কতটুকু হবে? ভাই 6.08। তাহলে 17 × 5 ভাগ 13.98 কত আসে? 6.08। তাহলে 6.08 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এখানে বসাইতে পারবো। তাহলে আমাদের T1টা কত হবে? T1টা হবে হচ্ছে 27 ডিগ্রি। T1 ইজ ইকাল টু কত হবে? 300 কেলভিন। আর T2টা কত হবে? 300 মাইনাস, সরি, 273, অর্থাৎ 27 ডিগ্রি মাইনাস 6.08, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত আসে? 21 দশমিক কত আসে? 92 না? 20.92। 20.92। তাহলে 20.92 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কেলভিন স্কেলে নিয়ে গেলে কত হবে T2 এর ভ্যালু? এর সাথে দ্রুত 293.92। তাহলে T2 ইজ ইকাল টু কত আসে? 292 93.92। কেলভিন। তাহলে এটা যদি এখন হয়, তাহলে এখানে আমরা এখন বসাইতে পারবো। তাহলে ধরলাম P1 হচ্ছে উপরের অবস্থা। তাহলে উপরের ক্ষেত্রে চাপের পরিমাণ 10⁵ ইন্টু V1 দিয়ে রাখলাম। V1 এর সাথে V2 এর সম্পর্ক বের করব। আর T1 এর মান হচ্ছে আমাদের 300 কেলভিন উপরে, ইজিক্যাল টু পিটি এর ভ্যালু হচ্ছে 10⁵ প্লাস এইচ রো জি। তাহলে এইচ এর মান হচ্ছে 5 গুণ রো এর মান হচ্ছে 4700
78.45 ইন্টু V2 ভাগ T2 এর মান কত? ভাই 9.8 গুণ দিতে ভুলে গেছেন। হ্যাঁ, 9.8 একটা গুণ দিতে হবে। এখানে 9.8 ইন্টু 9.8 গুণ V2, এইটার সাথে V2 গুণ। তাহলে আমাদের T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 293.92। তাহলে এখান থেকে কি আমরা V2 বের করতে পারবো না? জি ভাই। তাহলে V2 সমান সমান কত ইন্টু V1 বের করো। ভাই 0.3। তাহলে 0.3 ইন্টু V1। তাহলে আগে ছিল কত? 0.67 মনে হয়, তাই না? জি ভাই। তাহলে দুইটা কি হবে? সেম হবে না। ও হবে না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। আমরা নেক্সট ক্লাসে আরো অনেকগুলো ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে ম্যাথগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? আগামী আজ ক্লাসে শুধু ম্যাথ করাবেন? আগামী ক্লাসে শুধুমাত্র আমরা ম্যাথই করব। তারপর জলীয় বাষ্পের একটু টপিক বাদ আছে, আরেকটা ক্লাসও লাগবে, এখনো দুইটা ক্লাস লাগবে, ঠিক আছে? ঠিক তাহলে আছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।